সমকাল পত্রিকা আরেকটি রিপোর্ট করেছে, বিএনপির ঘরে অবিশ্বাস আর দোষারোপের বিষ। তাদের মোটা দাগে কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছে। ষড়যন্ত্র ও আতাতের অভিযোগ, সদ্য কারামুক্ত হওয়া ও গ্রেপ্তার না হওয়া শীর্ষ নেতারা জড়িয়েছেন দ্বন্দ্ব ফ্যাসাদে। নেতা কর্মীরা বলছেন আন্দোলনের ব্যর্থতার দায় শুধু তৃণমূলের নয়, নীতি নির্ধারকদেরও। আরেকটি পয়েন্ট হচ্ছে দাবি আদায়ে বিকল্প কৌশল না থাকায় বিস্মিত নেতাকর্মী ও কূটনীতিকরা। এটা হচ্ছে মোটা দাগে লোটন একরাম বিশ্লেষণ করেছেন। এটা ঠিক। এখন বিএনপির একটা ক্রান্তিকাল চলছে এবং সেটা বোঝা যাচ্ছে যে কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে তাদের মহানগর, তারপরে যুব দল, ছাত্র দল, এই সমস্ত কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব আনা হয়েছে। তারপরে বিদেশ সংক্রান্ত দুটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে কেউ কেউ আপডেটেড হয়েছেন, আবার কেউ কেউ একটু সাইড লাইনে গেছেন। এরকম নিয়ে একটা দলের মধ্যে একটা টানাপোড়েন চলছে, এটা সত্য। আবার একই সঙ্গে আন্দোলন কর্মসূচি নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে, দুটাই সত্য। ভেতরে ভেতরে কি হচ্ছে এটি নিয়ে অবশ্য কেউ কোনো মুখ খুলছেন না, কথা বলছেন না। এখানে কয়েকটা লাইন বলা হচ্ছে, নিষ্ফল সরকার বিরোধী আন্দোলনের পর এখন বিএনপির ঘরেই জ্বলছে তুষের আগুন। বিশ্বাস অবিশ্বাস, অভিযোগ অনুযোগ, রেষারেষি আর দ্বন্দ্ব ফ্যাসাদেই বেশি সময় খরচ করছেন দলটির শীর্ষ নেতারা। বিশেষ করে সংসদ নির্বাচনের পর কারামুক্ত হওয়া কোনো কোনো নেতাকে সন্দেহ করছেন গ্রেপ্তার না হওয়া নেতারা। কারাগারে যাওয়া যেসব নেতার বিষয়ে দল ও শীর্ষ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ওই পক্ষটি। বিপরীতে সারা দেশে গণগ্রেপ্তার অভিযানের মধ্যেও জেলে না যাওয়া কোনো কোনো শীর্ষ স্থানীয় নেতার বিরুদ্ধে সরকারের সঙ্গে আতাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন কারাভোগকারী নেতারা। তার মানে কারাভোগ যারা করেছেন এই সময়টাই তারা একটা অবস্থানে, আর কারাভোগ যারা করেনি তারা আর একটা অবস্থানে। এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করছে। দলের একাধিক কেন্দ্রীয় শীর্ষ নীতি নির্ধারক নেতার সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে। তবে এটা ঠিক, যেহেতু কেউ ভয়েস রেকর্ড দেননি বা নাম প্রকাশ করে বলেননি, বলে এইগুলো কতখানি নির্ভরযোগ্য তথ্য এটা আমি পরিষ্কার না। দর্শক, কিন্তু যেহেতু পত্রিকায় খবরটি এসছে আপনাদের সামনে তুলে ধরছি। মূল বিষয়টা আপনারাই বিশ্লেষণ করবেন বা একটা নজর রাখতে পারবেন, যেটাকে কেন্দ্র করে দলের মধ্যে কোনো পাল্টাপাল্টি অবস্থান হয় কিনা ভবিষ্যতে। এখানে বলা হচ্ছে যে দলের প্রভাবশালী দুপক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ নিবিড়ভাবে খতিয়ে দেখছে দলটির হাইকমান্ড। তবে কোনো পক্ষের বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগের অকাট্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে দলটির দায়িত্বশীল কোনো কোনো নেতার দাবি, দলের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সংসদ নির্বাচনের আগে এক দফা আন্দোলনের ভূমিকা, ব্যক্তিগত গতিবিধি ও বক্তব্য বিবৃতি মূল্যায়ন করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই মূল্যায়নের ভিত্তিতে দল পুনর্গঠন প্রক্রিয়ায় কেন্দ্রীয় নেতাদের পদোন্নতি ও পদাবনতি দেওয়া হচ্ছে। এটা ঠিক, তারেক রহমান যথেষ্ট পরিমাণ কিন্তু একেবারে বলতে গেলে 24 ঘন্টা দলের সমস্ত কর্মকাণ্ড তিনি পর্যবেক্ষণ করেন এবং তার কাছে অনেক তথ্য আসে, যে তথ্যগুলি তিনি ক্রস চেক করেন। একেবারে আবেগে ভেসে যে তিনি যে সিদ্ধান্ত নেন তা কিন্তু না। ফলে আমরা খোলা চোখে বা সাদা চোখে হয়তো দেখছি যে এই নেতার ব্যাপারে এরকম সিদ্ধান্ত হলো কেন। তিনি কিন্তু ঠিকই বিপরীত তথ্য কিন্তু তার কাছে আছে, যে তথ্যটা কিন্তু আসলে আমাদের কারো বোঝা সম্ভব না। এটাও সত্য যে সরকারের সঙ্গে কে আপোষ করেছে আর কে করেনি সেগুলো আবার সরকারের ভেতরের লোকরাও কিন্তু জানিয়ে দিচ্ছে। বিএনপি একটি বড় দল, প্রশাসনের ভেতরে বাইরে অসংখ্য তার শুভাকাঙ্ক্ষী আছে এবং সেই তথ্যগুলো কিন্তু ঠিকই পৌঁছে যাচ্ছে তারেক রহমানের কাছে। তার ভিত্তিতেই কিন্তু তিনি সবকিছু মূল্যায়ন করছেন এবং সেইভাবে পুনর্গঠন করছেন। এটা আমার পর্যবেক্ষণ। এটা পর্যবেক্ষণ ভুল হতে পারে, তারপরও আমি মেনে নিচ্ছি যে তিনি হয়তো ভুল তথ্য তার কাছে আসছে, তার ভিত্তিতে হয়তো সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাও হতে পারে। তবে আমি 90% বিশ্বাস করি যে তার কাছে যথেষ্ট ক্রস চেক হয়ে অনেক তথ্য আসে, তিনি সেটা ক্রস চেক করে একটা সিদ্ধান্ত নেন। অনেক গুরুত্বপূর্ণ জাতীয় ও আঞ্চলিক ত্যাগী নেতার যথাযথ মূল্যায়ন হয়নি বলেও অভিযোগ উঠেছে
এই অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেছেন দলটির দায়িত্বশীল নেতারা। তারা বলছেন যারা অবমূল্যায়নের অভিযোগ তুলেছেন তারা ভবিষ্যতে আবার গুরুত্বপূর্ণ পদ পদবি পেতে পারেন। যাই হোক, এখন দলের এরকমই হয়, দল যখন নাকি কাঙ্ক্ষিত ফল লাভ করে না আন্দোলনে অথবা নির্বাচনে, তখন যেমন রাহুল গান্ধী কংগ্রেসের দায়িত্বই ছেড়ে দিয়েছিলেন, এখন আবার যখন নাকি দল ভালো করেছে তিনি এখন বিরোধী দলের নেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় এখন সংসদ কাঁপাচ্ছেন, মানে তাদের লোকসভা। তো এটাই হয়। এখন বিএনপি কি করতে পারতো? আপোষ করে নির্বাচনে যাওয়া, তাহলে কি হতো? একই রেজাল্ট, ফলাফল কি হতো? মানে হয়তো 10টা 20টা 50টা আসন পাইতো, তাহলে কি হতো? এটা দিয়ে কি সরকার কি খুব মানে পরোয়া করতো? এই যে বিজেপির কথাই আমরা যদি ধরি, যে এত ভালো করার পরেও বিজেপির লোকসভার অধিবেশনের প্রথম দিনই তারা দেখিয়ে দিয়েছে যে তারা ওই সমস্ত পাত্তা দেয় না বিরোধী দলকে। তারা তাদের মতন করে সেই জরুরি অবস্থা 1975 সাল বা 74 সালে কেন এনেছিল তার জন্য নিন্দা প্রস্তাব আনা সহ একটা মানে তারা তাদের মতন করে চলেছে, এবং তার আগের 2 টার্মও চলেছে। ফলে এখানে মানে সেখানে হয়তো বিজেপি তার একটা সংখ্যাগরিষ্ঠতার জোরে চলছে, আর আমাদের এখানে তো নির্বাচনটাই ঠিক মতন চলছে না। নির্বাচনটা যদি ঠিকভাবে চলতো, তারপরে যদি পরাজিত হতো বিএনপি, তখন যদি সংসদে সে ফাইট করার একটা অবস্থা থাকতো। তো গোড়াটাই তো আমাদের ঠিক নেই। তো ফলে এখানকার বাস্তবতা আর অন্য দেশের বাস্তবতার সঙ্গে তুলনা করে লাভ নেই। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।